আসসালামু আলাইকুম। আমরা করব যার আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দৈনিক ডেঙ্গু আক্রান্ত রোগী ছাড়াচ্ছে 2 শতাধিকেরও বেশি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করতে হবে মূলধারার শিক্ষা ব্যবস্থায়। এছাড়াও জুলাই যোদ্ধা শহীদ আনাসকে নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এবারে বিস্তারিত। মাত্র নবম শ্রেণীর ছাত্র আনাস, কিন্তু দায়িত্ববোধ ছিল বড়দের চেয়েও বেশি। দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল রাজপথে। গত বছর 3 আগস্ট আন্দোলনের উত্তাল মুহূর্তগুলিতে লুটিয়ে পড়ে আনাস। চিরতরে থেমে যায় এক সাহসী কিশোরের জীবন। আনাস এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া চিঠির শব্দগুলো আজও কাঁপিয়ে দেয় বিবেক, স্মরণ করিয়ে দেয় দেশপ্রেম মানে কেবল কথার ঝঙ্কার নয়, প্রয়োজন নিঃশব্দে নিঃস্বার্থে জীবন উৎসর্গ করার অঙ্গীকার। বিস্তারিত জামিল হাসান শান্ত। শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে, মায়াজের মারে কান্নার আওয়াজ আসে না আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে, কত শিশু প্রাণ ঝরে গেছে আজ কি সুখের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কোনোভাবেই কমছে না। প্রত্যেক দিন আক্রান্ত হওয়া রোগী এবং মৃত্যুর হারও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিজেকেও থাকতে হবে সর্বোচ্চ সতর্কতায়। বিস্তারিত দেখুন শাহরিয়ার ডিমনের প্রতিবেদনে। ফাতেমা আক্তার এখনো 3 বছর বয়সে পা রাখেনি সে, তবে এখনই সহ্য করতে হচ্ছে মারাত্মক এক যন্ত্রণা। ডেঙ্গুতে আক্রান্ত সে এখন ভর্তি মুগদা জেনারেল হাসপাতালে। বুধবারের দিন ডেঙ্গুটা হয়েছে 5:30টার সময়, আমি তখন কলেজে ছিলাম। তখন মনে করেন ডেঙ্গুটা হচ্ছে, তখন আমি তো আর বুঝতে পারি না, বমি করছে, বমি করে খিঁচুনি উঠছে, তখন খিঁচুনির পরে যায় মাথায় পানি দিচ্ছে, একটু জ্ঞান ফিরছে। তারপর বাসা আসছে সারা রাতেও 2বার করছে। তারপরের দিন আবার এই হাসপাতালে, সেই সময় সে খিঁচুনিটা মুখে গেজা মাজা উঠে জায়গা, আল্লাহ দিলে সবাই আইসে একটু হাত পা ডলামালা দিয়ে ওনারে আল্লাহ একটু বাঁচাইছে। ডাক্তার বলছে যা চিকিৎসা দিতেছে আমরা সব করতেছি, তবে রুগীর একদম খাওয়া লওয়া টোটাল বন্ধ হয়ে গেছে, মানে স্যালাইনও ঠিক মতো নিচ্ছে না, এইভাবে আছে এখন বর্তমানে। এই পরিবারের আবার 3 জন সদস্যই ডেঙ্গুতে আক্রান্ত। এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু শরীর ভালো হলে কি হবে, কিন্তু রক্তের প্লাটিনাটা আস্তে আস্তে কমতেছে। গত বুধবার সারাদিন 428 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 3 জন। চলতি বছর বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী মারা গেছেন 92 জন। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু ডাক্তার আজকে বলছে যে আপনাদের বাবু কালকে আমরা ছেড়ে দিতে পারি, এখন কারণ বাড়িতে নিয়ে খাবার খাওয়াইলে গেলে সুস্থ হয়ে যাবে। কালকে নিয়ে এসেছি, কালকে নিয়ে আসার পরে ওরে পরীক্ষা দিছে, প্রসাব পরীক্ষা, তারপর রক্ত পরীক্ষা দিছে, পরে দিয়ে বাসায় চলে গেছি। পরে আজকে সকাল 10টার সময় আসছি, পরে সিরিয়াল পাই না, পরে সিরিয়াল পাইয়া পরে যে ডেঙ্গু সমস্যা, ডেঙ্গু ধরা পড়ছে, তারপর ভর্তি দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু রোগীদের মধ্যে প্রায় 25 থেকে 30% শিশু, সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে থাকতে হবে বাড়তি নজরদারি। টেস্ট করার পরে যদি ডেঙ্গু জ্বর শনাক্ত হয়, সেক্ষেত্রে বাচ্চার ওয়ার্নিং সাইন না থাকলে আমরা বাড়িতেই চিকিৎসা করতে পারি। বাচ্চাকে প্যারাসিটামল দিয়ে তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এবং অনেক বেশি ফ্লুইড এবং তরল জাতীয় খাবার দিয়ে তাকে হাইড্রেটেড রাখতে হবে, যেন সে 4 থেকে 6 বার প্রতিদিন ইউরিন পাস করে। যদি কোনো ওয়ার্নিং সাইন দেখা যায় তখন সাথে সাথে আসলে চিকিৎসকের বা হাসপাতালে শরণাপন্ন হতে হবে। মশা প্রতিরোধের মাধ্যমে আসলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। প্রথমত যেটা, বাচ্চাদেরকে ফুল স্লিভ শার্ট প্যান্ট পরাতে হবে, তাদেরকে দিনে রাতে যে সময়টাতেই ঘুমাক না কেন মশারির ভিতরে রাখতে হবে। স্কুলে যাওয়ার সময় মসকিটো রিপেলেন্ট ক্রিম বা লোশন লাগিয়ে দিতে হবে এবং স্কুল ব্যাগে দিয়ে দিতে হবে। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ, যে আমরা যদি
ইনভেস্টিগেশন করে ডেঙ্গু জ্বর শনাক্ত করি। ডেঙ্গু পেশেন্ট পেলে সেই পেশেন্টটাকে মশারির ভিতরে রাখতে হবে, যেন তাকে কামড়ানোর পরে সেই মশা আর একটি সুস্থ মানুষকে কামড় দিয়ে তাকে এফেক্টেড করতে না পারে। বাইরে বের হওয়া থেকে শুরু করে বাসার ভিতরেও ডেঙ্গু রোধে নিতে হবে বিশেষ ব্যবস্থা। এখনও প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে শতাধিকেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন বাড়তি সচেতনতা। শাহরিয়ার দিমন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 21শে জুলাই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকগণ, যার ফলে এর মানসিক প্রভাব রাজধানীর অন্য স্কুলের শিক্ষার্থীদের উপর পড়েছে। শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না। বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্ঘটনা যেন আর না হয় তার দিকে দৃষ্টিপাত আরও জোরালো করতে হবে। বিস্তারিত মারিয়াফরিন মাহির রিপোর্টে। রাজধানীর মাইলস্টোন স্কুলে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বিমান দুর্ঘটনা মাইলস্টোন স্কুলের ক্লাস 3 সেকশন স্কাইয়ের ফুলের মতো শিশুগুলোর প্রাণ হারায়। আগুনে পুড়ে দগ্ধ হয়ে ক্লাসরুমে মৃত্যুবরণ করে অনেক শিশু, সেই সঙ্গে শিক্ষক এবং অভিভাবকও। ফলশ্রুতিতে এখনও আতঙ্ক বিরাজমান অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে। হ্যাঁ, আসতে দেয়, কিন্তু একটু চিন্তা করে। এই ঘটনার পর আম্মু দিয়ে যায়, আবার নিয়েও যায়। আমি যখন খবরটা পাই তখন আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ তারা তো আমার ছোট ভাই বোনের মতো। ওদের অনেক স্বপ্ন ছিল যে স্কুলটা থেকে অনেক ভালো কিছু করবে, ওদের তো স্বপ্নটা আর পূরণ হলো না। তারা শিশুদের স্কুলে পাঠাতে এক প্রকার ভয় পাচ্ছে। এতে উপস্থিতির হার কমেছে, ফলে পড়ালেখাও পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। অনেক ভয়ঙ্কর কিছুই ঘটছে, যা নাকি চিন্তার বাইরে ছিল। আর যেন কোনোদিন এই রকমের না হয় আমাদের বাচ্চাদের উপরে। যাদের বাচ্চা গেছে তারা যা কিছু সরকার বলতেছে এই দেবে সেই দেবে, যাই দেখ, তার সন্তান তো আর ফিরে কোনোদিনও পাইবে না। বেশিরভাগ স্কুলগুলোতে দুর্ঘটনা নিহত শিক্ষার্থীদের জন্য হয়েছে দোয়ার আয়োজন। শিক্ষার্থীদেরও বোঝানো হচ্ছে এটি কেবল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এটা একটা দুর্ঘটনা, এটা সবসময় ঘটার কোনো পসিবিলিটি নাই। তারপরেও তোমরা স্বাভাবিক থাকো। যেহেতু এরকম একটা ট্র্যাজেডি ঘটে গেছে, যেহেতু ওরাও বাচ্চা মানুষ, ওদের মনের উপর দিয়ে একটা দাগ কেটে গেছে, এজন্য কর্তৃপক্ষেরও উচিত এমন জায়গাগুলোতে ট্রেনিং সেন্টারগুলো স্থাপন করা, পাবলিকলি জনবহুল এলাকা না হয়। শিক্ষকরা জানান সরকারিভাবে প্রতিটি স্কুলে কাউন্সেলিং করলে শিক্ষার্থীদের আতঙ্ক দূর হবে। শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে তাদের মাঝে উদ্বিগ্ন লক্ষ্য করা গেছে। ফলে আমরা শ্রেণীকক্ষে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে কাউন্সেলিং করতে চেষ্টা করছি যে এইটা বিমানবন্দর এলাকার ঘটনা, এটা বিমানবন্দর থেকে অনেক দূরে আমাদের প্রতিষ্ঠান, তোমাদের কোনো ভয় নেই। বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্ঘটনার ফলে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে শিশুদের মনে। তাই সরকারের উচিত এমন দুর্ঘটনা যেন আর না হয় তার দিকে সজাগ দৃষ্টি দেওয়া। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর শুধু ওই স্কুল নয়, এর পরোক্ষ প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্ঘটনা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে। মারিয়াফরিন মাহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার। তবে বাংলাদেশে লক্ষাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে যারা এখনও এই অধিকার থেকে বঞ্চিত। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের শিক্ষা জগতে পূর্ণ অন্তর্ভুক্তি নিশ্চিত করাই এখন জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন নিয়নুর হক ময়ূর রিপোর্টে। ছবি আঁকতে ভালো লাগে, লেখাপড়া, ডিজাইন করতে ভালো লাগে। বাংলাদেশে এমন লক্ষাধিক শিশু রয়েছে যারা বেড়ে উঠেছে একটু আলাদা এক জগতে। অটিজম, স্পেকট্রাম ডিসঅর্ডার, সেরেব্রাল পালসি, শ্রবণ ও দৃষ্টিশক্তি সীমাবদ্ধতা সহ নানা জটিলতা নিয়ে, যা তাদের শিক্ষা জগতে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এদের হচ্ছে বৃত্তিমূলক শিক্ষাটা আমরা শিখাই, হাতের কাজ, চটের কাজ, রান্নার ক্লাস, এইসব শিখে তারা যাতে ওদের এভাবে আমি গড়ে দেই যাতে ওনারা পুনর্বাসিত হয়ে যে কোনো একটা কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে। ওদের মেধা অনুযায়ী আমরা যে কাজ যার
জন্য প্রযোজ্য সেটা আমরা করি, এবং কি আমাদের বছরে 5টা বাচ্চাকে প্রশিক্ষণ দিয়ে চাকরি উপযোগী করে গড়ে তোলা আমাদের হচ্ছে লক্ষ্য। আমাদের যদি আরও সরকার থেকে আমরা অত্যাধুনিক জিনিসপত্র পাই, এবং আমাদের স্কুলে ফিজিওথেরাপি নাই, আমাদের স্কুলে অকুপেশন থেরাপি নাই, এগুলো যদি আমাদের স্কুলে ওয়াইজ সপ্তাহে একদিন করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে বা তাদের যদি সরকার থেকে আমাদেরকে স্কুলে প্রোভাইড করে, তাহলে আরও আমরা উন্নত শিক্ষা দিতে পারি বাচ্চাদেরকে। দেশে এখনও গুটি কয়েক ইনক্লুসিভ স্কুল, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান কার্যকর রয়েছে। কিছু প্রতিষ্ঠান নিয়েছে থেরাপি, স্পিচ ট্রেনিং আর জীবন দক্ষতা শেখানোর বিশেষ ব্যবস্থা। ওরা নিজের কথা বলতে পারে না, ওদের কথাই সুইচ বাংলাদেশ বলে, এবং সরকার আইন পাশ করার পরে ওখানে ইনক্লুসিভ এডুকেশন কথা আইনে বলা আছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদের জন্য ইনক্লুসিভ এডুকেশন বাস্তবায়িত হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে খুবই যৎসামান্য বাস্তবায়িত হচ্ছে। সারা বাংলাদেশ কথা চিন্তা করি, আমরা চাচ্ছি সরকারের আইন মোতাবেক এদের শিক্ষা, এদের স্বাস্থ্য, এদের সমাজে প্রতিষ্ঠা করা, এদের চাকরি সরকার কর্তৃক নির্ধারিত হোক। তবুও সরকারি হিসাব বলছে বাংলাদেশে 5 থেকে 18 বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রায় 60% কখনোই বিদ্যালয়ে যায়নি। বিশেষজ্ঞদের মতে এই শিশুদের শেখার গতি হয়তো আলাদা, তবে তাদের সম্ভাবনা সীমাহীন। শুধু প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ। বাংলাদেশে 12 ধরনের প্রতিবন্ধী শিশু আছে। কোন ধরনের শিশু কোন স্কুলে যাবে, তার কি সাপোর্ট লাগবে, সেই বিষয়গুলো আমাদের সকলকে জানতে হবে। সারা বাংলাদেশে ভুঁইফোড়ের মতন স্কুল গড়ে উঠেছে, কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্য কথা যে এই স্কুলগুলোর যেই সমস্ত প্রতিনিধিরা চালাচ্ছেন তারা আসলে এই 12 ধরনের প্রতিবন্ধী তা সম্পর্কে সবারই খুব বেশি ভালো ধারণা নাই। একটা প্রতিবন্ধী শিশুর কিন্তু থেরাপি দরকার হয়, এডুকেশন দরকার হয়, তারপরে টয়লেটিংয়ের কি অবস্থা, সেরিব্রাল পালসি শিশুদের ক্ষেত্রে নানান সমস্যা আছে। এগুলো সম্পর্কে যদি সঠিক না জানে কেউ, সঠিকভাবে যত্ন যদি না করতে পারে, তাহলে পরে তো সেই শিশুকে আসলে শিক্ষা নিয়ে আসা খুবই কঠিন ব্যাপার। সেক্ষেত্রে আমি বলবো যে শিক্ষক প্রশিক্ষণটা আরও জরুরি, সচেতনতাটা বাড়ানো জরুরি। সরকারের বিভিন্ন টায়ার আছে, সরকার বিভিন্ন রকমভাবেই এটা চেষ্টা করলেই পারে। সমাজের সকলের সহানুভূতির হাতই পারে এই শিশুদের একটি সুন্দর জীবন উপহার দিতে। দেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গড়ে উঠেছে বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, সাথে থাকছে থেরাপি, সহায়ক প্রযুক্তি আর প্রশিক্ষিত শিক্ষক। নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসব সুবিধা আরও সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এখনও অনেক শিশু বঞ্চিত। তাই এখনই দরকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাঠামো নিশ্চিত করা। ইয়ানুর হক মৌ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ন্যাশনাল আর্ট অ্যান্ড ক্রাফট শিশুদের জন্য এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিশুরা নিজেদের ইচ্ছেমতো আঁকার মাধ্যমে প্রকাশ করতে পারে তাদের মনোভাব, ভালো লাগা কিংবা খারাপ লাগা। শিশুদের নিজস্ব পদ্ধতিতে শিখতে দেওয়া মানে তাদের সম্ভাবনাকে মুক্ত করে দেওয়া, যার ফলে তাদের ভিতর গড়ে ওঠে শেখার অদম্য এক ইচ্ছা। বিস্তারিত সাবিহানজুম পৌশি রিপোর্টে। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শেখান আর শিক্ষার্থী তা গ্রহণ করে, এটাই যেন অভ্যাস। কিন্তু সেই একমুখী পদ্ধতিতে অনেক শিশুই হারিয়ে ফেলে নিজের ভাবনার জগৎ। ন্যাশনাল আর্ট অ্যান্ড ক্রাফট শিশুদের জন্য এমন একটি সৃজনশীল পরিবেশ যেখানে শিল্প ও শিক্ষা মিলে গড়ে তোলে আত্মবিশ্বাস। হ্যাঁ, আমি আর্ট পছন্দ করি। আমি গ্রাম আঁকতে বেশি পছন্দ করি। গ্রাম বিভিন্ন ধরনের আর্টই আমার কাছে ভালো লাগে। বেশি ভালো লাগে হচ্ছে আমার কাছে প্রাকৃতিক ধরনের যেসব আর্ট হয়। ছোটবেলা থেকে আমার একটু আঁকার প্রতি কৌতূহল ছিল। পরে আমি আঁকতে আঁকতে আমার আব্বু আম্মু দেখে যে আমার এত আগ্রহ, তারপরে এখানে দেয়, আর এখন আমার একটু ইমপ্রুভ হয়। আপুর সাথে আমি 2 বছর আগে এখানে একটা কোর্স করেছিলাম। এটা 1 ডে ব্যাপী ছিল, ক্যানভাস পেন্টিংয়ের উপর। তো তারপর থেকে আমার আঁকার প্রতি উনি আমাকে অনেক অনুপ্রাণিত করে। এখন শিক্ষার্থীরা শুধু শিক্ষার গ্রহীতা নয়, তারা হয়ে উঠেছে শিক্ষক, সঙ্গী আর নেতৃত্বদাতা। তৈরি করছে নতুন শেখার পরিবেশ যেখানে বইয়ের বাইরে কল্পনা, হাতের কাজ আর সহযোগিতার মধ্য দিয়ে গড়ে উঠেছে এক অভিনব উদ্যোগ।
এই প্রতিষ্ঠানে উদ্যোক্তার মূল লক্ষ্যই শিশুরা যাতে নিজেদের বিকাশের অবসান ঘটাতে পারে এবং স্বাধীনভাবে আঁকার মধ্য দিয়ে মনের ভাবকে প্রকাশ করতে পারে। আমি বাচ্চাদের এমনভাবে শেখাই যেন তারা তাদের মস্তিষ্কে কী আছে সেটা বুঝতে পারে। আর দেখা যায় যে আমরা যদি গদবাঁধা একটা নিয়ম বলে দিই, তারা তাদের মস্তিষ্ককে একটা বাক্স মনে করে সেটা জমিয়ে ফেলে এবং তারা কিন্তু আর মাপকাঠিটা বড় করতে পারে না। কিন্তু যদি আমরা এটা বুঝাই যে বাক্স খুলে তুমি যা দেখো, তুমি যা জানো সেটা তুমি মানুষকে জানাও, তাহলেই তারা সৃজনশীল হয়ে উঠবে। আর এখন কিন্তু আমাদের দেশে সৃজনশীলও আমরা মুখস্থ করি, তাই আমি মনে করেছি একটু যদি বাইরের চিন্তা করা যায়, সেই থেকে এই উদ্যোগটা। এই উদ্যোগে কোনো বাধ্যবাধকতা নেই, শিশুরা শিখছে নিজের ভাষায়, নিজের কল্পনা শক্তিতে, যার ফলে আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই হতে পারে আগামী শিক্ষক, চিন্তাবিদ আর সমাজের পথপ্রদর্শক। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 0131770882। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।